বিসমিল্লাহির রহমানির রহিম। ইনকাম ট্যাক্স ট্রেনিং এ টু জেডের পর্ব 15তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাইম আহমদ। আজকের টিউটোরিয়ালটি একটু ব্যতিক্রম ধর্মী, অর্থাৎ আমরা আজকে অন্যান্য যে টিউটোরিয়ালগুলো ইতিমধ্যে গিয়েছে সেখানে স্লাইড শো করে আপনাদের বিভিন্ন ট্যাক্সের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন নিয়মকানুন এগুলো দেখানো হয়েছে, শেখানো হয়েছে। আজকে বেসিক্যালি একটা প্র্যাকটিক্যাল করা হবে, প্র্যাকটিক্যাল ফাইল করা হবে, যেটার মধ্য দিয়ে আপনারা মোটামুটি ট্যাক্স সম্পর্কে একটা প্র্যাকটিক্যাল ধারণা পাবেন। একটি ফাইল কিভাবে তৈরি করতে হয়, একটা পার্সোনাল রিটার্ন কিভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে একটা সম্যক ধারণা পাবেন। এবং আমি বিশ্বাস করি এটা যারা মনোযোগ দিয়ে দেখবেন তারা নিজের ফাইল নিজেই করতে পারবেন ইনশাল্লাহ এরপর থেকে। তো দেখুন, এই যে রিটার্ন ফর্মটি, এই রিটার্ন ফর্মটির একটা নাম আছে IT 11 গ 2016 সাল থেকে এই ফরম্যাটটি দেয়া হয়েছে। এটা বেশ বিস্তর ফরম্যাট, 7-8 পেজের একটা ট্যাক্স রিটার্ন। এর আগে যেটা ছিল সেটা এটার চেয়ে বেশ সংক্ষিপ্ত ছিল। আপনারা যারা ট্যাক্স রিটার্ন দিচ্ছেন বিগত বছরগুলোতে তারা হয়তো সেই রিটার্নটা এখনও চর্চা করে থাকতে পারেন, কিন্তু সরকার আস্তে আস্তে এটাকেই বাধ্যতামূলক করে ফেলছে। সো এই যে রিটার্নটি, এটা একটি মানে প্র্যাকটিক্যাল আমারই এক ক্লায়েন্টের ট্যাক্স রিটার্ন, কিন্তু আমি তার নাম এবং টিন আইডিগুলো মুছে দিয়েছি স্বাভাবিক কারণেই। এবং তার যে মানে সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো আছে তার মধ্যে একটা ডকুমেন্টস হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে, সরি আমি একটু বড় করে দেখাই আপনাদের, যে স্যালারি সার্টিফিকেট। আমি এখান থেকে তার প্রতিষ্ঠানের নাম এবং তার নাম এটা আমি মুছে ফেলেছি, কিন্তু এটা হচ্ছে স্যালারি সার্টিফিকেট। আমরা বেসিক্যালি এইটার সহায়তা নিয়ে, যদিও তো তার আরেকটা ডকুমেন্টস ছিল সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনাদের এই মুহূর্তে দেখাতে পারছি না, বাট আমরা টোটালটার উপর একটা সম্যক ধারণা পেয়ে যাবো ইনশাল্লাহ। তো প্রথমেই দেখুন, এই পেজটির দিকে যদি তাকান, এটা একেবারে পার্ট 1, মানে একটা রিটার্নের পার্ট 1-এ থাকে হচ্ছে ইনফরমেশন দেবেন, বেসিক ইনফরমেশন লেখা আছে। প্রথমে এটা কোন অ্যাসেসমেন্ট ইয়ার, যেমন যেটা গিয়েছে 2020-21 অ্যাসেসমেন্ট ইয়ার। এরপরে তার নাম ব্যক্তির, এটা অবশ্যই দিতে হবে। এরপর 12 ডিজিটের যে টিন নাম্বার, এটা অবশ্যই দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস হচ্ছে এখানে সার্কেল এবং কোন জোন, এই যে 4-5টা জিনিস, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি একটু সিরিয়াল ওয়াইজ দেখাই। 1 নম্বরে হচ্ছে কোন সালের রিটার্ন জমা দিচ্ছেন, 2 নম্বরে আছে এটা কি সেলফে দিচ্ছেন, 82BB মানে সেলফ স্বনির্ধারণী, এটা নিয়ে ইতিমধ্যে বিস্তারিত আলাপ হয়েছে। তাহলে এটা, আর যদি জেনারেল দিয়ে থাকেন তাহলে এটা এখানে ক্লিক করবেন। 3 নম্বরে এসএসসির নাম, অর্থাৎ যে ব্যক্তি ট্যাক্স রিটার্ন জমা দিবে তার নাম, এরপরে তিনি পুরুষ না মহিলা টিক দিতে হবে। এরপরে 12 ডিজিটের যে তার টিন নাম্বার আছে সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। যদি তার পুরাতন টিন থাকে, আগে 8-10 সংখ্যার একটা টিন ছিল, সেটি যদি থাকে দিতে হবে। এরপর কোন সার্কেল, এটা আপনার টিন সার্টিফিকেট যেটা আছে সেখানে উল্লেখ থাকবে, সেই সার্কেল নাম্বার দিবেন। কোন জোন সেটা দিবেন। তারপরে এখানে কিছু জিনিস আছে, সেগুলো পড়ে এখন আর সময় নষ্ট করব না, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না। তো আপনি স্বাভাবিকভাবে রেসিডেন্ট হলে রেসিডেন্ট, নন রেসিডেন্ট হলে নন রেসিডেন্ট, এবং এখানে বিশেষ সুবিধাপ্রাপ্ত যারা, যেমন যদি আপনি মুক্তিযোদ্ধা হন টিক দিবেন, কারণ তখন আপনার ট্যাক্স রেট মানে ট্যাক্স ফ্রি রেটটা বেড়ে যাবে। 65 বছরের বেশি হলে এখানে টিক দিবেন। আপনি যদি ডিসেবল পারসন হন তাহলে এখানে টিক দিবেন। অথবা একাধিক মানে অপশনের যদি আপনি সুবিধাভুক্ত হয়ে থাকেন, অর্থাৎ আপনি মুক্তিযোদ্ধা প্লাস 65 বছর বয়স, তাহলে 2টা টিক দিবেন, এইভাবে আর কি। বাই দ্য ওয়ে, ওকে এখানে আর সময় দিতে যাচ্ছি না। এরপরে আসুন 11তে আপনার ডেট অফ বার্থ, এটা দিবেন। এরপরে ইনকাম ইয়ার, কোন বছরের আয় বছরের ইনকাম ইয়ার মানে ট্যাক্স আপনি দিচ্ছেন সেটা এখানে দিবেন। এখানে যদি 19-20 হয় উপরে হবে 20-21 অ্যাসেসমেন্ট ইয়ার, এখানে যদি 20-21 হয় তাহলে উপরে হবে 21-22। তো এরপরে যদি আপনি কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকেন সেই প্রতিষ্ঠানের নাম এখানে দিয়ে দিবেন। এখানে আমি এটা ডিলিট করে দিচ্ছি, এখানে দিবেন আপনার স্পাউসের নাম, স্পাউসের টিন যদি থাকে, তারপরে আপনার বাবার নাম, মায়ের নাম, প্রেজেন্ট অ্যাড্রেস, পাস্ট পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো সব আপনার অ্যাকর্ডিং টু ইয়োর টিন সার্টিফিকেট যেটা আছে সেটা দেবেন। এখানে আপনার পার্সোনাল নাম্বার দেবেন,
আপনার সাথে যদি তারা যোগাযোগ করতে চায় যেন এই নাম্বারে যোগাযোগ করতে পারে। 21 নাম্বার আসলে ইমেল থাকলে ইমেল দিবেন, 22 নাম্বারে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দিবেন, আর 23 নম্বরে যদি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বিন, সংক্ষেপে বলে যদি বিন থাকে সেটা দিবেন। এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, যে হলুদ যেগুলো আছে এগুলো অবশ্যই দিবেন। এরপরে রিটার্নের পার্ট 2 অংশে আসেন। এখানে সেম আপনার টিন সার্টিফিকেটগুলো থাকবে। এটা হচ্ছে মানে টোটাল রিটার্নের একেবারে সিনপসিস, অর্থাৎ এখানে টোটাল জিনিসটা দেখা যায়। নিচে ট্যাক্স ক্যালকুলেশন আর উপরে হচ্ছে ইনকাম, অর্থাৎ আপনার টোটাল ইনকামের সারাংশটা এখানে আসবে এবং সেই ইনকামের উপর বেস করে যে ট্যাক্স ক্যালকুলেশনটা সেটা এখানে হবে। তো দেখুন, প্রথমেই আপনারা দেখবেন যে একজন ব্যক্তির কি কি ইনকাম খাত কি, সেটা কিন্তু আমরা আগের টিউটোরিয়ালের একটা টিউটোরিয়ালে আলাপ করেছি যে কি কি খাতে ইনকাম হতে পারে। সো একজন ব্যক্তির একাধিক খাতে ইনকাম থাকতে পারে, যেমন সে বেতনভুক্ত হতে পারে, পাশাপাশি তার এগ্রিকালচারের ইনকাম থাকতে পারে, তার হাউস প্রপার্টি ইনকাম থাকতে পারে, একজন আর একাধিক ইনকাম থাকতে পারে, আবার শুধুমাত্র একটি ইনকামও থাকতে পারে। বাই দ্য ওয়ে, আমরা যেটা করছি তিনি একজন বেতনভুক্ত কর্মচারী। তো দেখুন স্যালারির এখানে টোটাল তার অ্যামাউন্ট এখানে চলে আসছে, কিন্তু এটার বিস্তারিত রয়েছে শিডিউল 24-এর এ। তো আমরা 24-এর এতে চলে যাই। এটা হচ্ছে 24-এর এ। 24-এর এটা কি, পার্টিকুলার অফ ইনকাম ফ্রম স্যালারি। কেউ যদি বেতনভুক্ত মানে বেতন দ্বারা ইনকাম হয়ে থাকে কারো, তাহলে তার এইটা পূরণ করতে হবে সবার আগে। তো এখন দেখুন এই লোকের যে জিনিসটি আছে এই করদাতার, সেটা হচ্ছে তার একটা স্যালারি সার্টিফিকেট আছে এবং সেখানে বলে দেওয়া আছে বেসিক স্যালারি 4,41,000, হাউস রেন্ট 2,20,000। আমি একটু এটাকে বড় করার চেষ্টা করি, সরি, যে এবার দেখতে পাচ্ছেন আপনারা ক্লিয়ারলি। কনভেন্স দেওয়া আছে 44,100, মেডিকেল অ্যালাউন্স দেওয়া আছে 29,400, গ্রস স্যালারি হচ্ছে 7,35,000। এর মধ্যে তার টিডিএস অর্থাৎ উৎসে কর কর্তন করে রাখা হয়েছে 5,004 টাকা, এবং তাকে নিট যে টাকাটা পেইড করা হয়েছে সেটা হলো 7,39,996 টাকা। এরপরে এই যে টাকাটা কেটে রাখা হয়েছে তার সেই টাকাটার সমর্থনে এই চালানগুলো আবার এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। এই টাকাটা মূলত এই চালানগুলোর মধ্য দিয়ে জমা দেওয়া হয়েছে। সো আমরা এই যে স্যালারির ব্রেকআপগুলো, এটার আলোকে আমরা তার ট্যাক্স রিটার্নটা একটু দেখি। বেসিক পেয়েছেন 4,41,000 টাকা। এই বেসিক মানে স্যালারির ইনকামটা কিভাবে হিসাব করবেন এটার উপরে আমাদের ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করা হয়েছে, সেটা দেখবেন। তো যাই হোক, বেসিকের পুরাটাই ট্যাক্সেবল ইনকাম। তারপর তিনি পেয়েছেন হাউস রেন্টের দেখেন যে হাউস রেন্টের যে নিয়ম আছে যে মূল স্যালারির 50% এবং বার্ষিক একটা টাকার অঙ্ক আছে, সেটার মধ্যে যেটা কম হয়। তো ওনার যেহেতু 4,41,000-এর অর্ধেকের কম উনি হাউস রেন্ট পেয়েছেন, সেহেতু ওনার টোটাল টাকাটাই ট্যাক্স এক্সেমটেড বা ট্যাক্স ফ্রি, অর্থাৎ এটার উপরে কোনো ট্যাক্স দিতে হবে না। এরপরে দেখেন আছে মেডিকেল অ্যানাউন্সের ক্ষেত্রে বলা আছে যে বেসিকের 10% অথবা বাৎসরিক 1,25,000 টাকা বা এরকম একটা ফিগার আছে। যেটা কম হবে সেটা হচ্ছে ট্যাক্স ফ্রি। তো ওনার দেখা যাচ্ছে 10%-এর কম, সুতরাং এই টাকাটা ট্যাক্স ফ্রি। এরপরে কনভেন্স দেখেন ওনার 44,100 টাকা আছে, এটাকে সরাসরি আইনে বলা আছে যে 30,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, অর্থাৎ ওনার 30,000 টাকা ট্যাক্স ফ্রি। বাকি এইটা থেকে 30,000 মাইনাস করলে থাকে 14,100, এটা ওনার ট্যাক্সেবল ইনকাম। তাহলে ওনার এই একটা ট্যাক্সেবল ইনকাম এবং এই একটা ট্যাক্সেবল ইনকাম টোটাল মিলে 4,55,100 টাকা হচ্ছে ওনার ট্যাক্সেবল ইনকাম এটি, এবং বাকিটা হচ্ছে ট্যাক্স ফ্রি ইনকাম। টোটাল হচ্ছে উনি 7,35,000 টাকা বেতন পেয়েছেন। তো ট্যাক্সেবল ইনকামটা জাস্ট আমরা সেকেন্ড পেজে নিয়ে যাব। এখানে দেখেন ট্যাক্সেবল যে ইনকামটা সেটা আমরা এখানে লিখে দিয়েছি। এর বাইরে এই ভদ্রলোকের ডিপিএস আছে বা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখানে উনি কিছু টাকা ব্যাংক ইন্টারেস্ট পেয়েছেন। সেটা আপনাদের এইটার অ্যাগেনিস্টে অবশ্যই যে ব্যাংক স্টেটমেন্ট সেটা দিতে হবে, সেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এর বাইরে এই ভদ্রলোকের আর কোনো ইনকাম নেই। সবচেয়ে বেশি ফাইল আপনাদের কাছে আসবে আসলে স্যালারি ইনকামের। তো অন্যান্য ইনকাম থাকলে সেটা আপনারা দিয়ে দেবেন। টোটাল ওনার ইনকাম দেখা যাচ্ছে ট্যাক্সেবল ইনকাম 4,62,465 টাকা।
তো এরপরে দেখুন আমরা একটু নিচে আসি, ওনার গ্রস ট্যাক্সটা আমরা কোন জায়গা থেকে পেলাম, ট্যাক্সটা হিসাব করেছি এই যে দেখুন লাস্টে ট্যাক্স ক্যালকুলেশন। এখানে দেখুন ওনার ইনকাম হয়েছে দুইটা খাত থেকে টোটাল 4,62,495 টাকা। আপনারা জানেন 3 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, তারপর 1 লাখ টাকার উপর 5%, তাতে আসে 5,000 টাকা, এবং বাকি পরবর্তী 3 লাখ টাকার উপরে 10% ওনার আছে, সেক্ষেত্রে 62,495 টাকা স্ল্যাবের, তার উপরে 10%-এ আসে 6,250 টাকা। টোটাল ওনার ট্যাক্স আসছে 11,250 টাকা। তো সেই অনুসারে এভাবে গ্রস ট্যাক্সটা হিসাব করে আমরা বের করে ফেলেছি। এরপরে ট্যাক্স রিবেট অর্থাৎ বিশেষ ট্যাক্স সুবিধা, এই রিবেটের উপরে ইতিমধ্যে ভিডিও করা হয়েছে, সেখানে আপনারা দেখবেন যে কীভাবে রিবেটের ক্যালকুলেশনটা করা হয়, কিন্তু এটার বিস্তারিত হিসাবটা 24-এর ডিতে আছে। আমরা একটু 24-এর ডিতে চলে যাই। ওনার আসলে একটা ডিপিএস করা আছে, যে ইনভেস্ট এবং দানের যে খাতগুলো আছে তার মধ্যে অন্যতম ডিপিএস ওনার 60,000 টাকা ইনভেস্ট করা আছে। এখন যে রিবেটের যে নিয়ম আপনাদের আবার একটু মনে করাই দেই, যে টোটাল ইনভেস্টমেন্ট ইনকামের 25% এবং 1.5 কোটি টাকা এর মধ্যে যেটা কম হবে সেটার উপরে 10% বা 15%, 15 লাখ টাকা পর্যন্ত হলে 15% এবং এর বেশি হলে 10% রিবেট পাবে। তো উনি 60,000 টাকা ইনভেস্ট করেছেন, আর ইনকামের 25% হচ্ছে 1,15,624 টাকা এবং 1.5 কোটি টাকা, এই তিনটা সংখ্যার মধ্যে অবশ্যই 60,000 টাকা কম। তো 60,000 টাকা যেহেতু আবার 15 লাখ টাকার কম, সেহেতু উনি 15% এখানে রিবেট পাবেন, অর্থাৎ 60,000 টাকার 15% হয় 9,000 টাকা। ওনার যা ট্যাক্স আসছে তার উপরে 9,000 টাকা কম দিলে হবে। তো এখানে চলে যাই, আবার দেখেন যে রিবেট পেয়েছে 9,000 টাকা, ওনার নেট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেট থাকে 2,250 টাকা, অর্থাৎ ওনার যে ইনকাম এবং রিবেট সুবিধা বাদ দিলে উনি মাত্র 2,250 টাকা ট্যাক্স পরিশোধ করবেন। কিন্তু আমরা জানি যে ঢাকায় যারা বসবাস করেন তাদের মিনিমাম ট্যাক্স হচ্ছে 5,000 টাকা, যদি 1 টাকাও আসে 5,000 টাকা পরিশোধ করতে হবে, সেই হিসেবে উনি পরিশোধ করবেন 5,000 টাকা। তো 5,000 টাকা পরিশোধ করা লাগলেও ওনার দেখেন যে ট্যাক্স ডিডাক্ট অর কালেক্ট অ্যাট সোর্স, অর্থাৎ ওনার সোর্সে বেতন খাতে দুইটা জায়গায় ওনার বেতনের যে স্যালারি স্টেটমেন্ট সেখানে দেখেন এখানে 5,004 টাকা ওনার ট্যাক্স অলরেডি কেটে রেখেছে, আর বাকি যে 603 টাকা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার যে এখানে ব্যাংকের যে ইনকাম হয়েছে এটার অ্যাগেনিস্টে ব্যাংক 10% করে আবার ট্যাক্স কেটে রাখে, সেটা কেটে রাখছে। তো টোটাল যে তিনি ট্যাক্স পরিশোধ করছেন ব্যাংক এবং স্যালারি খাতে উনি যেটা পরিশোধ করছেন তার পরিমাণ 5,607 টাকা। ওনার দেয়া লাগতো 5,000 টাকা, অলরেডি 600 টাকা বেশি দিয়ে রেখেছেন। তো এর সব মিলিয়েও যেটা দাঁড়ালো উনি 5,607 টাকা ট্যাক্স পরিশোধ করে দিয়েছেন, যদিও তার মাত্র 5,000 টাকা ট্যাক্স আসে। যদি ওনার এই উৎসকর কর্তন না দেওয়া থাকতো তাহলে উনি ট্রেজারি চালানের মধ্য দিয়ে 5,000 টাকা জমা দিত। আর এখানে দেখতেছেন ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, এটা মূলত তার যে স্যালারি ইনকাম ছিল 24-এর এতে, এই যে ট্যাক্স ফ্রি ইনকাম যেটা এটা এখানে চলে আসছে। তো এরপরের পার্ট 3-তে আমরা চলে যাই। পার্ট 3-তে দেখুন কিছু অপশন আছে, অর্থাৎ আপনি কোন কোন শিডিউলগুলো এক্সট্রা দিচ্ছেন 24-এর এ 24-এর ডি যেটা দিবেন এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আদার যে স্টেটমেন্টগুলো দিবেন সেটা এখানে দিবেন, যেমন ওনার ক্ষেত্রে দেওয়া হচ্ছে ট্যাক্স স্যালারি স্টেটমেন্ট উইথ টিডিএস এটা দেওয়া হয়েছে, ব্যাংক স্টেটমেন্ট দেওয়া হয়েছে এবং ট্যাক্স ক্যালকুলেশন শিট সেটা দেওয়া হয়েছে। এরপরের যে জিনিসটি দেখছেন এটা হচ্ছে প্রাপ্তির স্বীকারপত্র, অর্থাৎ আপনি ট্যাক্স জমা দিলে এই জিনিসটি আপনাকে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট অফ রিটার্ন কপি, আপনি যে জমা দিলেন তার সমর্থনে এই ডকুমেন্টসটা তারা আপনাকে দিয়ে দিবে। এখানে যে তথ্যগুলো আছে তা রিটার্ন ইতিমধ্যেই টোটাল ইনকাম এবং অ্যামাউন্ট পেয়েবল এই জিনিসগুলো অটো লিঙ্ক হয়ে চলে আসছে এবং এই হিসাবগুলো আসলে ভিতরে আছে, আপনারা সেখান থেকে দেখবেন, আমরা সেই আলোচনায় আসব। তো এরপরের 24-এর ডি এটা তো অলরেডি আলোচনা করে 24-এর এ স্যালারি ইনকামের যে শিডিউল এটা আলোচনা করা হয়েছে, 24-এর ডি রিবেট এটাও আলোচনা করা হয়েছে। এখন যেটা থাকতেছে দুইটা, একটা থাকতেছে এক্সপেন্স আর একটা হচ্ছে অ্যাসেট লায়াবিলিটি। তো এক্সপেন্সটা একটু আগে দেখে যাই, আমরা এরপরে অ্যাসেট লায়াবিলিটি নিয়ে আলোচনা করব, যদিও অ্যাসেট লায়াবিলিটি রিটার্নে আগে চলে আসে।
তো এক্সপেন্স হচ্ছে কি তার মানে স্টেটমেন্ট অফ এক্সপেন্স রিলেটিং টু লাইফস্টাইল, অর্থাৎ তার জীবন ধারণের জন্য যে খরচগুলো হয় তার একটা ব্রেকআপ এখানে থাকবে। আপনি খাদ্য বাবদ কত, বাসা ভাড়া বাবদ কত, আদার ট্রান্সপোর্টেশন বা অন্যান্য এখানে দেখলেই বুঝবেন ফেস্টিভ্যাল বাবদ কত, টোটাল জিনিসটা এখানে আছে। তো আপনারা প্রশ্ন করবেন যে এটা কত দেখালে ভালো হয় বা কত দেখানো উচিত। এটা হচ্ছে একটা বলা যায় যে জীবন মানে একজন ব্যক্তির যে স্বাভাবিক জীবনযাত্রার যে মান সেই অনুসারে এটা হবে। একজন ব্যক্তির বার্ষিক ইনকাম 3 লাখ, তার স্বাভাবিকভাবেই তার যে এক্সপেন্স লাইফস্টাইলের পিছনে সেটা 2 লাখ ক্রস করার কথা না বা 1.5 লাখ ক্রস করার কথা না, আর যাই হোক 3 লাখ ক্রস করার কথা না কোনোভাবেই। তো সেইভাবে আপনারা একটা হিসাব করে এটা দিয়ে দিবেন। এখানে আমি আর বেশি সময় নষ্ট করতে যাচ্ছি না, আপনারা দেখলে এটা বুঝতে পারবেন। তো এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি পার্ট যেখানে আমরা চলে আসছি, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি। তো এইটা আসলে মিল করে দিতে হবে, আপনি বেসিক তথ্য আছে। এরপরে যে জিনিসগুলো ওনার যে অ্যাসেট আছে, সম্পদ আছে, সেগুলো এখানে আসবে। কারো যদি সঞ্চয়পত্র থাকে সেটা আসবে, যেমন এই ভদ্রলোকের ডিপিএস আছে, ডিপিএসে কত টাকা আছে সেটা কিন্তু এখানে উল্লেখ আছে। আপনার ডিপিএসের সুদ দেখেছেন, তো ওনার আসলে এই ডিপিএস টোটাল ডিপিএস আছে 3,93,661 টাকা, এটা ওনার অ্যাসেট। যদি কারো গাড়ি থাকে এখানে গাড়ির তথ্য আছে সেটা দিয়ে দিবেন, এখানে গাড়ির নাম্বার ইত্যাদি দিয়ে দিবেন। যদি সে কোথাও ডিরেক্টর হয়ে থাকে কোনো কোম্পানির সেটা দিবেন। তো প্রথমটা হচ্ছে, আচ্ছা একটু সিরিয়ালি পড়ি। প্রথমটা হলো বিজনেস ক্যাপিটাল যদি থাকে, কোথাও ইনভেস্ট থাকে সেটা দিবে। এরপরেরটা হচ্ছে তার যদি কোনো প্রপার্টি থাকে, জমি আছে ঢাকায়, বাড়ি আছে, সেটা এখানে অবশ্যই উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে এগ্রিকালচারাল প্রপার্টি, যদি আপনার গ্রামে কৃষি জমি থাকে সেটা এখানে দিয়ে দিবেন, অথবা কোনো ফার্ম বা ইত্যাদি থাকে, ধরেন আপনার গরুর খামার আছে, সেটা এখানে দিয়ে দিবেন। এরপর ফিনান্সিয়াল অ্যাসেট অর্থাৎ ব্যাংক ব্যালেন্স যেগুলো আছে, প্রাইজ বন্ড, সঞ্চয়পত্র, ফিক্সড ডিপোজিট, সাধারণ যে ব্যাংক অ্যাকাউন্ট, এগুলো এটার সাধারণ না, একবারে নর্মালি যে আমরা সেভিংস অ্যাকাউন্ট রাখি সেগুলো না, যেগুলো বিশেষ এফডিআর, হ্যাঁ, এগুলো এখানে দিয়ে দিবেন। এরপরে যদি কোনো লোন লায়াবিলিটি থাকে সেটাও এখানে উল্লেখ করে দেবেন। এরপরে 9 নম্বরে আছে গাড়ি, আপনার যদি কোনো গাড়ি থাকে সেই তথ্য এখানে দিয়ে দেবেন। 10 নম্বরে আছে আপনার যদি কোনো স্বর্ণ, রৌপ্য ইত্যাদি থাকে সেটা আপনারা এখানে উল্লেখ করে দিবেন। তো এরপরে যদি আপনার ফার্নিচার, ইকুইপমেন্ট এবং ইলেকট্রিক ইকুইপমেন্ট থাকে সেটা 11 নম্বরে আপনারা দিয়ে দেবেন। 12 নম্বরে যদি আদার্স কোনো মানে গুরুত্বপূর্ণ অ্যাসেট থাকে সেটা আপনারা এখানে উল্লেখ করে দিতে পারেন। তো এই ভদ্রলোকের দেখা যাচ্ছে যে একটা ডিপিএস আছে, তারপরে কিছু ফার্নিচার আছে, আর কিছু আদার্স তার ইকুইপমেন্ট আছে। এরপরে দেখুন তার যে ব্যাংক স্টেটমেন্ট দিবে সেই ব্যাংক স্টেটমেন্ট অনুসারে এখানে ক্যাশ অ্যান্ড ফিনান্সিয়াল আউটসাইড বিজনেস যে টাকা আছে ব্যবসার বাইরে সেটা থাকবে। তো ব্যাংকে কত টাকা আছে এই ভদ্রলোকের, এই সংখ্যাটা 61,408 টাকা আছে। আর বাকি হাতে তার ব্যাংকে আছে ব্যাংক কার্ড অ্যান্ড আদার ইলেকট্রনিক, সেখানে আছে 4,05,090 টাকা। আর হাতে আছে অর্থাৎ লিকুইড মানি তার হাতে আছে 61,408 টাকা। টোটাল তার ফাইলে টাকা আছে 4,66,498 টাকা। অনেকেই বলে ভাই আপনার ফাইলে কত টাকা আছে, মূলত এই ফিগারটা হচ্ছে ফাইলের টাকা। এরপরে গ্রস ওয়েলথ অর্থাৎ তার যে ফার্নিচার, স্বর্ণ, এফডিআর বা অন্যান্য ব্যবসায় সম্পদ, অর্থাৎ এই পর্যন্ত 13 পর্যন্ত যা দেখলাম, টোটালটার যে মানে টোটালটা যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে এখানে 5 থেকে 13 নম্বরের মধ্যে যে সম্পদের বর্ণনা আছে সেটা অনুসারে তার টোটাল সম্পদ আছে 10,60,139 টাকা। এরপরে যদি তার কোনো লায়াবিলিটি থাকে, অর্থাৎ তিনি ধার নিয়েছেন, লোন নিয়েছেন ব্যাংক থেকে, তাহলে সেগুলো এখানে আসবে। এই ভদ্রলোকের কোনো লোন নেই, তাহলে তার নিট ওয়েলথ গ্রস ওয়েলথের সমান, অর্থাৎ 10,60,139 টাকা। তো এরপরে এখান থেকে নিট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট
ইয়ার, অর্থাৎ গত বছরে আপনার রিটার্নে যে টাকাটা দেখানো ছিল এটা গুরুত্বপূর্ণ। গত বছরের রিটার্নে এই ভদ্রলোকের, অর্থাৎ এই যে 16 নাম্বারের ঘরটায় যে তথ্যটা থাকে পরবর্তী বছরে সেটা 17 নাম্বার ঘরে চলে যায়। তো গত বছরের 16 নাম্বার এটা ছিল নেট ওয়েলথ, তো এবছর এটা চলে আসছে গত বছরের রিটার্ন থেকে। এবং চেঞ্জ হয়েছে কত, তাহলে ওনার সম্পদ বৃদ্ধি পেয়েছে 6,62,787 টাকা। এরপরে 19 নম্বরে দেখেন আদার ফান্ড আউটফ্লো ডিউরিং ইনকাম ইয়ার। এখানে দেখেন, এখানে লেখাই আছে 19-এর এ প্লাস 19-এর বি প্লাস 19-এর সি। এই যে তিনটা, এই তিনটার মধ্যে দেখেন 1 নম্বরে একটা আছে তার যে আইটি 10B অনুসারে তার যে লাইফস্টাইল খরচ সেটা আছে। তারপর যদি আপনি কোনো গিফট, ডোনেশন, কন্ট্রিবিউশন থাকে সেগুলো এখানে আসবে, অর্থাৎ আপনার যে স্পেশাল খরচগুলো আছে লাইফস্টাইলের বাইরেও সেটা এখানে চলে আসবে। তো এরপরে যেটা হবে টোটাল আউটফ্লো দ্য ইনকাম ইয়ার, অর্থাৎ 18 এবং 19, অর্থাৎ এই ঘর এবং এই ঘর, এই দুইটা যোগ হয়ে যাবে, যোগ হয়ে আপনার টোটাল আউটফ্লোটা চলে আসবে 7,42,394 টাকা। এবার দেখুন যে সোর্স অফ ফান্ড, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এবছর যে ইনকামগুলো কী কী খাতে হলো। ইনকাম শোন ইন রিটার্ন, এবছরের ইনকাম, আর ট্যাক্স এক্সামটেড ইনকাম, অর্থাৎ টোটাল যে বছরের যে ইনকাম সেটা মূলত এখানে চলে আসবে। তো এই 22 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, শর্টেজ ইফ এনি, অর্থাৎ 21 এবং 22 এই দুইটা অঙ্ক সমান হতে হবে। অর্থাৎ যা মানে এটার ইসের ভাষায় বললে দুইটা জায়গায় অ্যাসেট লায়াবিলিটি এটাও সমান হতে হবে, এবং 22 নাম্বারে আপনার যে টোটাল আউটফ্লো এবং সোর্স অফ ফান্ড এইটাও সমান হতে হবে। তো দেখুন এই দুইটা সংখ্যা যখন মিলে যাবে তখন এখানে সংখ্যাটা শুরু হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এটা একটি ম্যাথমেটিক্যাল ইস্যু বটে, অ্যাকাউন্টিংয়ের ইস্যু। সো আমরা অ্যাকাউন্টিংয়ের সেই নলেজের মধ্যে না যেয়ে জাস্ট সহজভাবে বোঝার চেষ্টা করি যে 20 নাম্বারের যে সংখ্যা থাকবে 21 নাম্বারেও ঠিক সেই সংখ্যাটা থাকবে, তাহলে বোঝা যাবে যে আমাদের রিটার্নটা যথাযথভাবে ফিল আপ করা হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের একটা বেসিক, একটা জাস্ট স্যালারির উপরে এবং ব্যাংক ইন্টারেস্ট আছে এমন একজন ব্যক্তির ফাইল করা শিখলাম আমরা। তো এরপরে যেটা করবেন আপনারা টোটাল জিনিসটা প্রিন্ট করে সার্কেলে, সংশ্লিষ্ট সার্কেলে জমা দিয়ে দেবেন এবং আপনাদের এই অ্যাকনোলেজমেন্টটা সেখান থেকে দিয়ে দিবে। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনার তো এখানে মাত্র একটা এবং দুইটা খাতে ইনকাম দেখানো হয়েছে, তো আমি বলবো যে এর আগ পর্যন্ত 14টা যে ভিডিও করা হয়েছে সেইগুলো যদি দেখেন আপনারা প্রত্যেকটা খাত সম্পর্কে এবং এর সাথে সংশ্লিষ্ট যত আইডিয়া আছে সকল আইডিয়াগুলো আপনারা পেয়ে যাবেন, এবং আশা করি এরপর থেকে আপনি নিজের ফাইল নিজেই তৈরি করতে পারবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।